Assalamu alaikum everyone. Welcome to Edexcel IAL A2 chemistry class. Today we are going to study topic 12 of unit 4, that is entropy and energetics. Except watching this lecture, you will also need these books. These are the recommended books: Edexcel IAL Student Book 2, Edexcel A-Level Student Book by George Pacer, and a revision guide from CGP. Okay. We'll be actually discussing this topic using some books because some sort of data will be required. Okay. First, let's introduce entropy. Chemistry te tomar ekta one of the most common question hoche, will a reaction occur? That is the feasibility of a reaction. কোন একটা রিঅ্যাকশন হবে কিনা আমরা অনেক সময় বলতে পারি যে এটার সাথে রিঅ্যাক্ট করছে, সোডিয়াম ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করছে। এখন এইভাবেও আমরা চিন্তা করি আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্ম করছে। ওকে, লেটস রিঅ্যাক্ট সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম টুগেদার। রিঅ্যাক্ট করবে কিনা, সোডিয়ামকে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাক্ট করবে কিনা, কোন একটা রিঅ্যাকশন হবে কিনা, সেই কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে হচ্ছে এনট্রপি। ওকে, তো এই এনট্রপি ডিসকাস করার আগে আমরা কিছু জিনিস আগেই এক্সপ্লেইন করে নেই, তার জন্য ওকে বোর্ডটা রেডি করে নিই। একটা রিঅ্যাকশন আমরা কনসিডার করি। ওকে, এখন কিছু রিঅ্যাকশন আছে যে রিঅ্যাকশন গুলো আমরা বলছি হচ্ছে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। আচ্ছা, স্পন্টেনিয়াস রিঅ্যাকশন মানেটা কি? স্পন্টেনিয়াস রিঅ্যাকশন মানে হচ্ছে দ্য রিঅ্যাকশন দ্যাট টেকস প্লেস উইদাউট কন্টিনিউয়াস ইন্টারভেনশন বাই আস। তার মানে কি? মানে হচ্ছে যে রিঅ্যাকশন গুলো ফার্দার কন্টিনিউয়াস এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছাড়া চলতে পারে। যেমন কিছু রিঅ্যাকশন আছে যে রিঅ্যাকশন গুলো আমরা দেখছি যে যখন দুইটা সাবস্টেন্স রিঅ্যাক্ট করতে দিচ্ছি রিঅ্যাকশনটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, আমাদেরকে এক্সটার্নালি কোনো ইনফ্লুয়েন্স করা লাগছে না, আমাদের ফার্দার হিটিং এর দরকার পড়ছে না বা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা লাগছে না। আবার কিছু রিঅ্যাকশন এরকম মনে হতে পারে যে রিঅ্যাকশনটা আমরা যখন দিই, যেমন মিথেন যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে, কার্বন ডাই অক্সাইড ফর্ম করছে, ওয়াটার ফর্ম করছে। এখন এই রিঅ্যাকশনটা কিন্তু অনেক সময় আমাদের মনে হতে পারে যেটা স্পন্টেনিয়াসলি হচ্ছে না, উই হ্যাভ টু ইগনাইট দ্য মিথেন। ওকে, এখন ইগনাইট করার দরকার, তার মানে ইগনিশন ছাড়া রিঅ্যাকশনটা ক্যারি অন করবে না, রিঅ্যাকশনটা হবে না, তার মানে এই না স্পন্টেনিয়াস না। স্পন্টেনিয়াস কি না সেটার জন্য আমাদের ভালো মতো বুঝতে হবে যে আফটার দ্য রিঅ্যাকশন, ওয়ান্স দ্য রিঅ্যাকশন হ্যাজ স্টার্টেড, রিঅ্যাকশনটা স্টার্ট হওয়ার পর তারপর ফার্দার কোনো ইন্টারভেনশন দরকার কিনা সেটা হচ্ছে আসলে ডিপেন্ড করে। তো যদি রিঅ্যাকশন স্টার্ট করার পর ফার্দার ইন্টারভেনশন না দরকার পড়ে তাহলে সেই রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারি স্পন্টেনিয়াস। আচ্ছা, আমরা একটা রিঅ্যাকশন কনসিডার করি। মনে করো রিঅ্যাকশনটা হচ্ছে রিঅ্যাকশন বিটুইন অ্যামোনিয়া গ্যাস এন্ড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তো যখন when ammonia gas and hydrogen chloride gas react together at room temperature, the reaction occurs at room temperature to form a white solid of ammonium chloride. Okay, এখন এবার আমরা যদি আরেকটা রিঅ্যাকশন কনসিডার করি, যে রিঅ্যাকশনে আমাদের ইগনিশন দরকার, মানে একটা পুশ দরকার ফর দ্য রিঅ্যাকশন টু স্টার্ট। ওকে, যেমন আমরা যদি ম্যাগনেসিয়ামের কম্বাশনের কথা চিন্তা করি, ম্যাগনেসিয়াম তোমার অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে ফর্ম করছে কি একটা সলিড ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, এখন এই রিঅ্যাকশন গুলোতে আমরা যে জিনিসটা দেখছি, the reactants actually are completely converted into products. Reactants are completely converted into products. আবার আমাদের তো রিভার্সিবল রিঅ্যাকশনও আছে, যে রিঅ্যাকশন গুলো দুই সাইড থেকে অকার করে। যেমন আমরা যদি ইথানিক অ্যাসিডকে একটা সলিউশন কনসিডার করি, ধরো আমরা ইথানিক অ্যাসিডের যদি ধরো 0.1
মোল পার ডিএম কিউব ইথানিক অ্যাসিড নিই, ইথানিক অ্যাসিডের সলিউশনের মধ্যে আমরা কি পাচ্ছি C≡O মাইনাস প্লাস H প্লাস অ্যাকিউয়াস। ওকে, এখন এই রিঅ্যাকশনটা যদি আমরা দেখি, এই রিঅ্যাকশনটা কিন্তু রিভার্সিবলি হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি 0.1 মোল পার ডিএম কিউবের ইথানিক অ্যাসিড সলিউশন কনসিডার করি, তাহলে সেখানে দেখা যাচ্ছে অ্যাবাউট 1% of ethanoic acid will dissociate to form ions. Okay, তার মানে আমরা তারপর the reactionটা will reach equilibrium, and at the position of equilibrium there will be only 1% of the ions. Okay, এখন তার মানে যখন এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম রিচ করছে তখন সেখানে আমরা প্রোডাক্ট এবং রিঅ্যাক্টেন্টের মিক্সচার দুটোটাই পাচ্ছি। তবে এই রিঅ্যাকশন কিন্তু কমপ্লিশনের দিকে যাচ্ছে না। ওকে, আরেকটা রিঅ্যাকশন যদি আমরা কনসিডার করি, যেমন ডাইমারাইজেশন অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা হচ্ছে আমরা জানি হচ্ছে ব্রাউন অ্যান্ড N2O4, এটা একটা গ্যাস, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, দিস ইজ কালারলেস। আচ্ছা, ওকে, এখন অ্যাকচুয়ালি এই রিঅ্যাকশন গুলো কমপ্লিশনের দিকে চলে গেছে, ফাইনালি সব প্রোডাক্ট ফর্ম করেছে। এই রিঅ্যাকশন গুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন ইথানিক অ্যাসিডের যে সলিউশন বা এই যে ডাইমারাইজেশন, এই রিঅ্যাকশন গুলোতে কিন্তু আমরা যেটা বলতে পারি যে রিঅ্যাকশন মিক্সচার অ্যাকচুয়ালি কন্টেইনস বোথ রিঅ্যাকট্যান্টস এন্ড প্রোডাক্ট। এখানে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে অ্যাবাউট 70% হচ্ছে তোমার ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড পাওয়া যাচ্ছে যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি একটা জিনিস কনসিডার করি, তো যেখানে আমরা বলতে পারি আসলে সব রিঅ্যাকশনই বলতে গেলে রিভার্সিবল। এই রিঅ্যাকশন গুলোকে রিভার্স ডিরেকশনে আনা যাচ্ছে। when you heat up ammonium chloride, so it decomposes to form ammonium hydrogen chloride gas. If magnesium oxide is strongly heated, it can also decompose to form magnesium and oxygen. Okay, এটাও হতে পারে, এগুলো আসতে পারে, কিন্তু আমরা ন্যাচারালি যে রিঅ্যাকশন গুলো হচ্ছে, এই রিঅ্যাকশন গুলো ন্যাচারালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এগুলো কমপ্লিশনের দিকে চলে যাচ্ছে এবং এগুলো কমপ্লিশনের দিকে যাচ্ছে না। তবে আসলে সব রিঅ্যাকশনকে রিভার্সিবল কনসিডার করা যায়। তো আমরা আসলে এখানে যে রিঅ্যাকশন গুলো কমপ্লিশনের দিকে যাচ্ছে বা এগুলো যাচ্ছে না, তো আমাদের আসলে কোশ্চেনটা যেটা আমরা করেছিলাম যে উইল আ রিঅ্যাকশন অকার, সেইটা না বলে আমাদের আসলে বলা দরকার ছিল রিঅ্যাকশনটা মনে করো হচ্ছে প্রোডাক্ট সাইডে বা রাইট সাইডে যাওয়ার জন্য, বা আমরা বলতে পারি যে হাউ ফার দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম টু দ্য রাইট, মানে রাইটের দিকে পজিশন অফ ইকুইলিব্রিয়াম কতটুকু গেছে সেটা আসলে আমাদের কোশ্চেনটা করাটা দরকার ছিল। তো আমরা সিম্পলি বলতে পারি রিঅ্যাকশন হচ্ছে কিনা। তো তার মানে পজিশন অফ ইকুইলিব্রিয়াম যত রাইটের দিকে গেছে তার মানে রিঅ্যাকশনটা তত বেশি কমপ্লিশনের দিকে গেছে। এবার আমরা দুইটা রিঅ্যাকশনের কথা চিন্তা করি। তো আমাদের একটা বেসিক যে কনসিডারেশন থাকে সেটা আমরা দেখি যে বেশিরভাগ এক্সোথার্মিক রিঅ্যাকশন গুলো স্পন্টেনিয়াসলি হচ্ছে। মানে কি, যে রিঅ্যাকশন গুলোতে হিট প্রডিউসড হচ্ছে সেই রিঅ্যাকশন গুলোতে একবার যখন রিঅ্যাকশন শুরু হয়ে যাচ্ছে, ইউ ডোন্ট নিড টু হিট দ্য রিঅ্যাকশন মিক্সচার ফার্দার, অর ইউ ডোন্ট নিড টু কন্টিনিউ হিটিং। আবার এন্ডোথার্মিক রিঅ্যাকশন গুলোতে হচ্ছে কন্টিনিউয়াস হিটিং এর দরকার পড়ছে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা মনে হয় অনেক সময় যে হয়তোবা যে এক্সোথার্মিক রিঅ্যাকশন গুলো স্পন্টেনিয়াস, বাট এন্ডোথার্মিক রিঅ্যাকশন গুলো স্পন্টেনিয়াস না। আসলে ব্যাপারটা তা না। আমরা এবার দেখো রিঅ্যাকশনটা যদি আরেক ওকে, তো আমরা যদি ম্যাগনেসিয়াম অক্সাইডের ফরমেশনের জন্য যে এনথালপি ডায়াগ্রামটা দেখি, তাহলে আমাদের যে এই রিঅ্যাকশনটার জন্য ম্যাগনেসিয়াম প্লাস 4 ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড সলিড। ওকে, আমরা যদি এনার্জি লেভেল ডায়াগ্রামটা দেখি এই রিঅ্যাকশনের জন্য, তাহলে আমরা এখানে কি লিখব, এনথালপি। এখানে আমরা যেটা লিখছি reaction pathway, enthalpy and reaction pathway. So though the magnesium has to be ignited, but the reaction is actually highly exothermic, so the enthalpy level diagram will be
like this, and this is an oxide solid. This is delta H, and that is negative. It's an exothermic reaction. So a reaction ta once magnesium has been ignited, the reaction goes on without continuous heating. Okay, তাহলে এবং রিঅ্যাকশন স্পন্টেনিয়াসলি হচ্ছে, তো আমরা বলতে পারি যে রিঅ্যাকশনটা যেহেতু এক্সোথার্মিক এবং স্পন্টেনিয়াসলি হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি আরেকটা রিঅ্যাকশন যেটা দেখেছিলাম, যদি আমরা ডাইমারাইজেশন রিঅ্যাকশনটা দেখি, 2NO2 এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা আমরা জানি যে ডেল্টা এইচ, এটা ওকে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের কি এক্সোথার্মিক। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন এক্সোথার্মিক, তার মানে আমরা কনসিডার করতে পারি যে নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি আমরা রাখি, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা ডাইমারাইজ করে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ফর্ম করবে। এবং আমরা একটু আগেই দেখেছি যে এটা অ্যাবাউট 70% থাকে when the position of equilibrium is reached. ওকে, এখন তার মানে কি? তার মানে হচ্ছে যে বেশিরভাগই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থাকছে। So if you start with nitrogen dioxide, at the position of equilibrium you will find both nitrogen dioxide and dinitrogen tetroxide. And look at this reversible sign. Since the reaction is reversible, okay, if the reaction is reversible, the reaction can also occur from backward direction. And to me, Jodi, if you start with dinitrogen tetroxide in a sealed tube, it will also decompose to form nitrogen dioxide, and in this case delta H will be positive. Okay, তুমি যদি ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড দিয়েও শুরু করতে, শুধু ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড দিয়েও শুরু করতে একটা সিল টিউবে নিয়ে, তখন দেখা যেত যে কালারটা আস্তে আস্তে ব্রাউনের দিকে যাচ্ছে, দ্য কালার অফ দ্য গ্যাস গোজ ডার্কার ইন কালার। তার মানেটা কি? তার মানে অবভিয়াসলি নাইট্রোজেন ডাইঅক্সাইড ফর্ম করছে। এখন আমরা যদি এটার জন্য এনথালপি লেভেল ডায়াগ্রামটা দেখি, তাহলে কি রকম দেখব? আমরা এখানে যদি এনথালপি রিঅ্যাকশন পাথওয়ে, ওকে, তাহলে আমরা যদি প্রথম এই রিঅ্যাকশনটার জন্য দেখতাম, তাহলে কি লিখতাম? NO2 2NO2 গ্যাস, N2O4 গ্যাস। ওকে, তাহলে this one is exothermic, okay, for this delta H is negative. তো এটা exothermic। এখন আমি যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়েও শুরু করি, নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে শুরু করতাম, তাহলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড 70% পেতাম। তার মানে রিঅ্যাকশনটা এই ডিরেকশনে যাচ্ছে। ওকে, এবং এই রিঅ্যাকশনটা হচ্ছে তোমার এক্সোথার্মিক রিঅ্যাকশন এবং এটা স্পন্টেনিয়াসলি হচ্ছে। বাট আমি যেটা বলছিলাম, ইফ আই স্টার্টেড উইথ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, তাহলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডটাও আসলে নিজে ডিকম্পোজ করে নাইট্রোজেন ডাইঅক্সাইড ফর্ম করতো, এবং ইন দিস কেস দ্য ডেল্টা এইচ উইল বি পজিটিভ। তার মানেটা কি? যে এটা এন্ডোথার্মিক ডিরেকশনেও স্পন্টেনিয়াসলি হতে পারে। তার মানে কি? যে একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াসলি হবে কিনা, ইট ডাজন্ট ডিপেন্ড অন ওয়েদার ইট ইজ এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক। যে এখন আমরা যদি মনে করি যে না এক্সোথার্মিক রিঅ্যাকশন, হ্যাঁ এটা ঠিক যে বেশিরভাগ মোস্ট অফ দ্য এক্সোথার্মিক রিঅ্যাকশনস আর spontaneous, but that doesn't mean that endothermic reactions are not spontaneous. There are also a lot of endothermic reactions, those are also spontaneous. Okay, okay, এখন আমরা যে জিনিসটা বলতে পারছি স্পন্টেনিয়াস প্রসেস। হ্যাঁ, তো স্পন্টেনিয়াস প্রসেস আমরা যদি বলি, তাহলে যেই জিনিসটা আমাদের বলতে হবে, a spontaneous process is something, or a spontaneous reaction is one that continues or that occurs continuously without continuous intervention after once being started. তো যে রিঅ্যাকশন গুলো স্টার্ট হওয়ার পর কন্টিনিউয়াস সাপোর্টের দরকার নেই, বা কন্টিনিউয়াস কোনো এফোর্ট বা কন্টিনিউয়াস ইন্টারভেনশন, দ্যাট মিনস কন্টিনিউয়াস ইনফ্লুয়েন্সের দরকার নেই, সেই রিঅ্যাকশন গুলো আমরা বলছি কি স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। আর আবার স্পন্টেনিয়াস প্রসেসও কোনো ক্ষেত্রে বলতে হয় যেখানে ধরো স্টেট চেঞ্জ হচ্ছে, রিঅ্যাকশন হচ্ছে না, আবার স্টেট চেঞ্জ হচ্ছে। তো আমরা আসলে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন বা
এরকম ফিজিক্যাল চেঞ্জগুলোর ক্ষেত্রে স্পন্টেনিয়াস কিছু প্রসেস পেতে পারি। যেমন আমরা একটু আগে যেটা দেখলাম যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হওয়া মানে সেক্ষেত্রেও কিন্তু স্পন্টেনিয়াস হতে পারে। এবার আরেকটা আমরা এক্সাম্পল দেখি। দেখো আমরা যদি সাপোজ ওকে একটা ভালো এক্সাম্পল হচ্ছে ফ্রিজিং অফ আইস at -20°C। আমরা জানি যে -20°C ওয়াটার লিকুইড থেকে ওয়াটার সলিড হচ্ছে। ওকে, -20°C ice spontaneous water, liquid water, if you keep some liquid water in an environment and that is at -20°C, the water will freeze into ice. ওকে, তার মানেটা কি? তার মানে -20°C ওয়াটার আইসে কনভার্ট হচ্ছে এবং স্পন্টেনিয়াসলি হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে প্রসেসটা ওকে এখানে যে এনথালপি চেঞ্জটা সেটা হবে কি নেগেটিভ, এক্সোথার্মিক। রিজন কি? ওয়াটার আইস হওয়ার জন্য অবভিয়াসলি ইট ইজ লুজিং হিট। ওকে, দ্যাট মিনস ইট ইজ রিলিজিং হিট, দেয়ারফর দ্য প্রসেস ইজ এক্সোথার্মিক। এখন -20°C এটা এক্সোথার্মিক প্রসেসে তোমার ওয়াটার ফ্রিজ করে আইস হচ্ছে, বাট -20°C তুমি কি আইসকে কখনো ওয়াটারে কনভার্ট করতে পারবে? দ্যাট উইল ডেফিনেটলি নট অকার। ওকে, তো আমরা এরকম আরেকটা এক্সাম্পল আমরা যদি বলি সেটা হচ্ছে তোমার মিক্সিং অফ টু গ্যাসেস। ওকে, যেমন আমরা যদি এখানে মাঝখানে একটা কভার স্লিপ দিয়ে দিলাম টু সেপারেট দ্য টু গ্যাস চার্জ। এখানে মনে করো হচ্ছে ব্রোমিন, এখানে হচ্ছে এয়ার। ওকে, এখন তুমি যদি যে কোনো টেম্পারেচারেই যদি এই কভার স্লিপটা সরিয়ে ফেলো তখন দেখা যাবে এই যে ব্রোমিনের ব্রাউন কালারটা এখানেও ডিফিউজড হচ্ছে। ওকে, এখানেও ডিফিউজড হচ্ছে। তো এখন এটা সিম্পলি উইদাউট এনি ফিজিক্যাল মিনস তুমি কি স্পন্টেনিয়াসলি কি কখনোই এটা সেপারেটেড হবে না। তার মানে কি? তার মানে কোন একটা পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রে যখন কোন একটা প্রসেস স্পন্টেনিয়াসলি হয় তাহলে তার রিভার্স প্রসেসটা ওই কন্ডিশনে কখনোই স্পন্টেনিয়াসলি হবে না। এটাই তোমাদের বইতে মেনশন করা থাকে যে তোমার আমরা কি বলতে পারি যে উই ক্যান ব্রিং অ্যাবাউট দ্য রিভার্স অফ স্পন্টেনিয়াস প্রসেস বাই ইন্টারভেন্টিং। ওকে, যেমন আমরা যদি এটাকে এখন আইসকে আবার -20°C থেকে প্লাস সামথিং টেম্পারেচার নিয়ে যেতে, আমরা যদি ইফ ইউ হিট দ্য আইস ইট উইল কনভার্ট ইনটু ওয়াটার। তার মানে কি? সেটা স্পন্টেনিয়াসলি না, ইন্টারভেনশনের দরকার আছে। এখানেও আমরা ইন্টারভেনশনের মাধ্যমে আলাদা করতে পারি। আমরা ব্রোমিনকে আলাদা করতে পারি কিভাবে? প্রথমে লিকুইফাই করে তারপর ডিস্টিলেট করে আমরা সেপারেট করতে পারি, বাট উইদাউট ইন্টারভেনশন উই কান্ট সেপারেট bromine and air, and we can't convert ice into water at -20°C, right? তো আমাদের যে জিনিসটা আমরা বলতে পারি, তো সো ফ্রম দ্য ভিউ অফ থার্মোডাইনামিক্স আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে when a reaction reaches a point of equilibrium, তো যেটা সেটাকে ডিটারমাইন করে কোন দিকে যাবে সেটা অ্যাকচুয়ালি কি বা রিঅ্যাকশনটা হবে কিনা, সেটা যে ফ্যাক্টরটা ডিটারমাইন করে সেই ফ্যাক্টরটাকে আমরা বলছি এনট্রপি, এবং দ্যাট ইজ স্টেটেড ইন দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো তোমরা ল অফ থার্মোডাইনামিক্স অলরেডি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ব্যাপারে তোমাদের আইডিয়া আছে, এবং দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্টেটস দ্যাট এনার্জি ইজ নিদার ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। এটা আরো অনেকভাবে এক্সপ্লেন করা যায়, স্টেট করা যায়। এভাবে বলা যায় দ্য টোটাল এনার্জি কন্টেন্ট ইন আওয়ার ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। ওকে, এন্ড দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স স্টেটস দ্যাট, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি স্টেট করছে যে কোন একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে যদি টোটাল এনট্রপি চেঞ্জটা পজিটিভ হয়। এখন টোটাল এনট্রপি চেঞ্জ যদি পজিটিভ হয় তাহলে সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। তো তার আগে আমাদের অবভিয়াসলি জানতে হবে হোয়াট ইজ এনট্রপি।
এখন এনট্রপি বলতে আমরা কি বুঝি? এনট্রপি সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশন হচ্ছে মেজার অফ ডিসঅর্ডার অর মেজার অফ র্যান্ডমনেস। এখন এই মেজার অফ ডিসঅর্ডার বা মেজার অফ র্যান্ডমনেস অফ হোয়াট, এখানে মাথায় রাখতে হবে যে এনট্রপিকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে এনট্রপি ইজ আ প্রপার্টি অফ ম্যাটার that is associated with the degree of disorder or degree of randomness of the particles involved. In this case, particles involved. So particles bolte kon particle? Particles of matter and particles of energy also. Energy particle কে আমরা জানি এস ফিজিক্সে তোমরা শিখেছো, energy is quantized. So energy actually exists as packet of energy called quantum. আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আসলে কোন একটা সিস্টেমের মধ্যে এনট্রপি বলতে বোঝায় হচ্ছে, এনট্রপি বলতে কি বোঝাচ্ছে যে মেজার অফ বা ডিগ্রি অফ ডিসঅর্ডার অর ডিগ্রি অফ randomness of the matter particles as well as the energy particles. তো ম্যাটার পার্টিকেলস বলতে কি বোঝায়? যেমন অ্যাটম হতে পারে, মলিকিউলস হতে পারে, আয়নস হতে পারে, ওকে, ইলেকট্রনস হতে পারে। তো এই পার্টিকেল, ম্যাটার পার্টিকেলের র্যান্ডমনেস প্লাস এনার্জি পার্টিকেল মানে কোয়ান্টায়ের র্যান্ডমনেস কে টোটালি একসাথে বলা হয় হচ্ছে তোমার এনট্রপি। এখন এটা বোঝার জন্য আমরা দেখি একটা এক্সাম্পল কনসিডার করি। আমরা যে আগে যে ব্রোমিনের ডিফিউশন এক্সপেরিমেন্টটা দেখলাম, ওই ডিফিউশন এক্সপেরিমেন্ট আমরা দেখি যদি, তাহলে মনে করো এখানে একটা কভার স্লিপ ছিল, এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 পাঁচটা ব্রোমিন মলিকিউল ছিল। ওকে, তো এই পাঁচটা ব্রোমিন মলিকিউলের যদি আমরা দেখি, যদি আমরা এটাকে দুইটা আলাদা টেস্ট টিউব কনসিডার করি, ধরো এখানে আমরা এই কভার স্লিপটাকে সরিয়ে ফেললাম, তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি যে এক একটা ব্রোমিন মলিকিউলের আসলে তোমার দুইটা ওয়েতে সে অ্যারেঞ্জ থাকতে পারে। কিরকম? এই যেমন ব্রোমিন মলিকিউলটা, এই ব্রোমিন মলিকিউলটা এখানেও থাকতে পারে এবং এখানেও থাকতে পারে। তার মানে প্রত্যেকটা ব্রোমিন মলিকিউলের জন্য আমাদের যে ওয়েজ অফ অ্যারেঞ্জ, অবশ্য এনট্রপিকে আমরা এইভাবে এক্সপ্লেন করি যে এনট্রপি ইজ দ্য ডিগ্রি অফ random disorder or randomness ছাড়া আরেকভাবে বলা যায় যে entropy is also defined as the number of ways the particles are arranged, মানে কত রকম ভাবে পার্টিকেল গুলো অ্যারেঞ্জ হতে পারে সেগুলাকে আমরা বলতে পারি হচ্ছে এনট্রপি। যেমন এখানে যদি আমরা দেখি, কনসিডার করি যে একটা মলিকিউল, ধরো একটা মলিকিউলের যে ওয়েজ, হ্যাঁ, একটা মলিকিউলের জন্য আমরা যেটা বলতে পারি ইচ মলিকিউল হ্যাজ টু ওয়েজ of being arranged, যে সে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে। তো একটা মলিকিউলের জন্য, সাপোজ মলিকিউল 1 এর জন্য যেটা ওয়েজ সেটা হচ্ছে কত 2, ঠিক সিমিলারলি তোমার মলিকিউল 2 এর জন্য দুইটা ওয়েজ। তাহলে এখানে আমরা যদি পাঁচটা মলিকিউল কনসিডার করছি, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ অফ বিং অ্যারেঞ্জ সেটা যদি আমরা কনসিডার করি, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে তোমার, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে W1 ইনটু W2 ইনটু W3 ইনটু W4 W5. So 2 into 2 into 2 into 2 into 2. Therefore কত? 2 to the power 5. Okay. এখন 2 to the power 5 আসছে আমাদের হচ্ছে নাম্বার অফ ওয়েজ অফ অ্যারেঞ্জমেন্ট। তো সেটা হচ্ছে কত আসছে? সেটা হচ্ছে 32। এবার কনসিডার করো এখানে যদি 5 molecules এর বদলে if there were 100 molecules, তখন নাম্বার অফ ওয়েজ কত হতো? For 100 molecules আমরা বলতে পারি 2 to the power 100। আর সেখানে যদি 10 to the power সামথিং মলিকিউলস, ধরো 10 to the power 20 মলিকিউলস থাকতো, তাহলে 10 to the power 20 মলিকিউলস, তখন আমরা জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কত হতো? তাহলে সেই ক্ষেত্রে 2 to the power 10 to the power 20 হয়ে যেত হচ্ছে তার টোটাল নাম্বার অফ ওয়েজ, দ্যাট ইজ টোটাল এনট্রপি। ওকে, তো এখন
আমরা যেটা বলতে পারি তার মানেটা কি, তার মানে এনট্রপি এটাও এক্সপ্লেইন করছে যে হাউ মেনি ওয়েজ পার্টিকেলস ক্যান বি অ্যারেঞ্জড। এবং এনট্রপিকে, তো আই গেস তোমরা এনট্রপিটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এনট্রপিটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এর ইউনিট হচ্ছে জুল পার কেলভিন পার মোল। ইউ ক্যান অলসো রাইট জুল পার মোল পার কেলভিন। এখন এই নাম্বার অফ ওয়েজ এর সাথে এনট্রপির একটা রিলেশন আমি বিল্ড আপ করে তাহলে সে লিখতে পারি যে সেটা হচ্ছে আমার এস ইজ ইকুয়াল টু কে লং W, where K is the Boltzmann constant. Actually, you don't need to remember this equation. তো যদি মনে রাখতে পারো ভালো। ওকে, তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে ডিফিউশন অফ এক্সপেরিমেন্ট দিয়ে এনট্রপি বোঝার চেষ্টা করলাম আসলে কত রকম ভাবে, কত ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, তার মানে কত রকম ভাবে সে ডিসঅর্ডার্ড হতে পারে। সেই নাম্বার অফ ওয়েজ অফ বিং ডিসঅর্ডার অথবা নাম্বার অফ ডিসঅর্ডার, মেজার অফ র্যান্ডমনেস কে আমরা বলছি হচ্ছে কি একটা সিস্টেমের জন্য এনট্রপি। এখন সেই মেজার অফ র্যান্ডমনেস অফ particles মানে not only matter particles but also of energy particles. Okay, তো এবার আমরা আরেকটা এক্সাম্পল যদি কনসিডার করি, যেমন ওয়াটার যখন গ্যাস হিসেবে থাকে, ওয়াটার ভেপার সরি, তখন তার যে এনট্রপি, তার এনট্রপি হচ্ছে তোমার 189 জুল পার কেলভিন পার মোল। যখন ওয়াটার লিকুইড হিসেবে থাকছে তখন তার এনট্রপি হচ্ছে তোমার 70। যখন ওয়াটার সলিড আইস হিসেবে থাকছে তখন তার এনট্রপি হচ্ছে 48। তার মানে আমরা যে দেখতে পাচ্ছি এনট্রপি ডিক্রিজেস। এর কারণটা কি? এটার কারণটা হচ্ছে চিন্তা করি, দেখো when ice exists as water exists as ice, the particles are packed tightly or arranged in regular pattern. তার মানে তার অর্ডার অথবা ওয়েজ অফ ডিসঅর্ডার বা ওয়েজ অফ র্যান্ডমনেস অনেক কম, যার কারণে তার এনট্রপি কম। বা যখন লিকুইড হচ্ছে the particles can move, the particles are not held in fixed positions, পার্টিকেল গুলো ফিক্সড পজিশনে থাকছে না। সো যেহেতু পার্টিকেল গুলো ফিক্সড পজিশনে থাকছে না, তারা অনেক আরো বেশি ভাবে অ্যারেঞ্জ হতে পারছে, therefore এনট্রপি কি করছে, ইনক্রিজ করছে। and again when it turns into gas, তখন কি হচ্ছে, পার্টিকেলস আর ওয়াইডলি স্প্রেড আউট and in bigger environment-এ চলে যাচ্ছে, তারা আরো বেশি ওয়েতে ডিসঅর্ডার হতে পারে, therefore এনট্রপি অনেক বেশি বাড়ছে। তাহলে আমরা দেখেছি স্টেট চেঞ্জের সময় এনট্রপি যাচ্ছে। তো যখন সলিড কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের জন্য, কোনো পার্টিকুলার সাবস্টেন্স যদি আমি একই টেম্পারেচারে কনসিডার করতাম, তাহলে কোনো পার্টিকুলার টেম্পারেচারের জন্য আমরা যদি দেখি যে সেক্ষেত্রে তোমার হচ্ছে যখন সলিড থেকে লিকুইড হয় এনট্রপি ইনক্রিজ করে, এবং লিকুইড থেকে যখন গ্যাস হয় তখন এনট্রপি আরো বেশি ইনক্রিজ করে। ওকে, এখন ডিস্ট্রিবিউশন অফ এনার্জি। এনার্জি ডিস্ট্রিবিউশন দিয়েও আমরা র্যান্ডমনেস চিন্তা করতে পারি। ধরো সাপোজ আমরা যদি কনসিডার করি একটা চার্ট, মলিকিউল 1, মলিকিউল 2, molecule 1, molecule 2। ওকে, এখানে কনসিডার করছি যে এই দুইটা মলিকিউল, এই সিস্টেমের মধ্যে দুইটা মলিকিউল আছে, এখানে দুইটা মলিকিউল আছে, এবং এই সিস্টেমের মলিকিউল গুলোর মধ্যে, এই দুইটা মলিকিউলের মধ্যে আমরা 4 কোয়ান্টা প্রেজেন্ট, তার মানে 4টা এনার্জির পার্টিকেল আছে। এখানে আমরা বলতে পারি তোমার হচ্ছে ধরো 5টা কোয়ান্টা এখানে প্রেজেন্ট, 5টা এনার্জির কোয়ান্টা আছে। ওকে, এখন চিন্তা করো যেহেতু 4টা কোয়ান্টা আছে ইন আ গিভেন টাইম, 4টা কোয়ান্টাই একটা মলিকিউলে থাকতে পারে অ্যারেঞ্জড। তো এখানে কোনো কোয়ান্টা নাই, কোনো একটা গিভেন মোমেন্টে এখানে 3টা, এখানে একটা থাকতে পারে, কোনো গিভেন মোমেন্টে এখানে 2টা, এখানে 2টা থাকতে পারে, কোনো গিভেন মোমেন্টে এখানে একটা, এখানে 3টা থাকতে পারে, কোনো গিভেন মোমেন্টে এখানে 0, এখানে 4টাই থাকতে পারে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এই দুইটা মলিকিউলের মধ্যে 4টা কোয়ান্টা, 4টা এনার্জির কোয়ান্টা যদি থাকে তাহলে তারা 1 2 3 4 5 ওয়েজে তারা অ্যারেঞ্জ হতে পারে। আর এবার আমরা আসি যদি 5টা কোয়ান্টা থাকতো তাহলে কি হতো?
দেখো কোন একটা গিভেন মোমেন্ট এখানে 5টা, এখানে একটাও নাও থাকতে পারে। এখন কোন গিভেন মোমেন্টে এখানে 4টা, এখানে একটা, কখনো এখানে হচ্ছে 3টা, এখানে 2টা, কখনো এখানে 2টা, এখানে 3টা। ওকে, কখনো যেটা দেখতে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার একটা, এখানে 4টা, কখনো আমরা এখানে 0টা, এখানে 5টা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েজ কয়টা হলো, এখানে হচ্ছে 1 2 3 4 5। ওকে, 5 ওয়েজ। এখানে কয়টা হয়েছে 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে 6 ওয়েজ। সো আমরা দেখতে পাচ্ছি যে এনার্জির কোয়ান্টা যখন বেশি, এনার্জির কোয়ান্টা গিভেন দুইটা মলিকিউলের মধ্যে দেখো যখন এনার্জির কোয়ান্টা বেশি থাকছে তখন দেয়ার আর more ways the quanta can be arranged, therefore more entropy the system has. তো এই আইডিয়াটা আমরা কোথায় ইউজ করতে পারি? এই আইডিয়াটা আমরা ইউজ করতে পারি if you increase the temperature, the entropy of the system increases. Okay, if you increase the temperature, the entropy of the system increases. কিভাবে? When you are increasing the temperature of the system, you are providing heat to the system. You are providing heat, তার মানেটা কি? You are supplying quanta of energy to the system, so more particles will be there present, so more ways of being arranged. That's why temperature বাড়লে entropy increase করে। ওকে, সো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স শিখলাম। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি ছিল? The total amount of energy in this universe is constant, তার মানে energy is neither created nor destroyed. সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি শিখেছি? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা শিখেছি যে the total entropy of a system যদি ইনক্রিজ করে তাহলে প্রসেসটি স্পন্টেনিয়াস হবে। ওকে, তার মানে আমরা এর আগে যে জিনিসটা কনসিডার করছিলাম যে কোন একটা রিঅ্যাকশন হবে কিনা, বা আমরা যদি রিভার্সিবল রিঅ্যাকশন কনসিডার করি রিঅ্যাকশনটা কত বেশি রাইটের দিকে থাকবে, that actually depends on the change in entropy. If the process involves an increase in entropy, okay, the process is feasible. But if the process doesn't involve an increase in entropy, the process is not spontaneous. Okay, তো যদি ওই প্রসেসে কোন একটা প্রসেসে যদি টোটাল এনট্রপি ইনক্রিজ করে তাহলে আমরা বলতে পারি সেই প্রসেসটি স্পন্টেনিয়াস। আর টোটাল এনট্রপি, আই এম সেইং টোটাল এনট্রপি, এখানে আবার আমরা যখন টোটাল এনট্রপির কথা বলবো তখন এতক্ষণ পর্যন্ত আমরা কনসিডার করছিলাম শুধুমাত্র সিস্টেমের এনট্রপি নিয়ে, বাট টোটাল এনট্রপি বলতে সিস্টেম এবং সারাউন্ডিং দুইটার সাম অফ এনট্রপি হচ্ছে তোমার টোটাল এনট্রপি। তো আমরা ডিটেইলে যাব। যদি কোনো পার্টিকুলার প্রসেসে টোটাল এনট্রপি ইনক্রিজ করে তাহলেই হচ্ছে তোমার ওই প্রসেসটি স্পন্টেনিয়াস হবে। দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আর থার্ড লটা কি? থার্ড লটা যেটা আমরা বলতে পারি থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো থার্ড ল অফ থার্মোডাইনামিক্সটা হচ্ছে যে the total entropy of a perfect crystal at absolute zero temperature is zero. The total entropy of a perfect crystal at absolute zero temperature is zero. তার মানে এখন আমাদের বুঝতে পারফেক্ট ক্রিস্টাল কি। ওকে, পারফেক্ট ক্রিস্টাল হচ্ছে আমরা বলতে পারি a perfect crystal is one in which the lattices are arranged in fixed pattern all the time. In a perfect crystal, the lattices are arranged in fixed pattern all the time. তার মানে ওই পার্টিকেলের মধ্যে ল্যাটিস ক্রিস্টালের মধ্যে the particles are not moving, not vibrating, not rotating. There is no sort of disorder, no sort of movement there. এখন পার্টিকেল গুলো যেহেতু ল্যাটিস পার্টিকেল গুলো তোমার হচ্ছে সব সময়ের জন্য ফিক্সড প্যাটার্নে অ্যারেঞ্জ, তার মানে তাদের কোনো ডিসঅর্ডার নাই। সো এখন কিন্তু এনার্জির কোয়ান্টা থাকতে পারে, তো এনার্জির কোয়ান্টা সেগুলো তো ডিসঅর্ডার হতে পারে, তার মধ্যে এক্সচেঞ্জ হতে পারে, একটা ল্যাটিস থেকে একটা ল্যাটিসে যেতে পারে, একটা পার্টিকেল একটা পার্টিকেলে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু এটা বলতে পারবো না যে টোটাল এনট্রপি অফ আ পারফেক্ট ক্রিস্টাল ইজ অলওয়েজ জিরো। Total entropy of a perfect crystal is zero when it is at absolute zero temperature, because তার পার্টিকেলের অ্যারেঞ্জমেন্টের কোনো ডিসঅর্ডার নাই,
যে কোনো সব সময়ের জন্য। সো পার্টিকেলের জন্য র্যান্ডমনেস ডিসঅর্ডার 0, কিন্তু আমরা যদি তার এনার্জির কোয়ান্টার কথা চিন্তা করি, তাহলে এনার্জির কোয়ান্টার জন্য যদি থাকে তাহলে তার জন্য ডিসঅর্ডার 0 হবে না। the quanta can be arranged in different ways, but when it is brought at 0 Kelvin, when it is brought at 0 Kelvin, 0 Kelvin নিয়ে আসছো, তখন actually you are removing all the heat from the crystal. তার মানেটা কি? You are bringing out all the quanta from the crystal. No quanta present there. তার মানে কোয়ান্টার জন্য কোনো ডিসঅর্ডার নাই। That's why the third law of thermodynamics states that the total entropy of a perfect crystal is 0 at absolute 0 temperature. Okay? ওকে, এবার আমরা যদি কনসিডার করি টোটাল এনট্রপির কথা যেটা বলছিলাম, তো টোটাল এনট্রপির জন্য আমরা যদি কনসিডার করি তাহলে আসবে হচ্ছে যে টোটাল এনট্রপি ডেল এস টোটাল। সামটাইমস এনট্রপির উপর এরকম একটা সাইন দেওয়া হয়, অ্যাকচুয়ালি দিস সাইন ইজ ফর স্ট্যান্ডার্ড কন্ডিশনস, so you can ignore it while doing maths or ক্যালকুলেটিং। তো চাইলে তুমি লিখতেও পারো, আর সবসময় স্ট্যান্ডার্ড কন্ডিশন যদি না হয়, স্ট্যান্ডার্ড কন্ডিশন না হলে তুমি এই সাইন ইউজ করতে পারছো না, বাট যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকে তখন তুমি এখানে উপরে এই সাইন ইউজ করতে পারো। তো আমরা আপাতত স্কিপ করছি। তো ডেল এস টোটাল যেটা হবে, আসলে ডেল এস টোটাল আমরা একটু আগে বলেছিলাম যে টোটাল এনট্রপিটা হচ্ছে শুধু সিস্টেমের এনট্রপি না, এবং সিস্টেমের শুধু এনার্জির পার্টিকুলার এনট্রপি না। তাহলে এখানে আমরা যেটা বলবো ডেল এস টোটাল এনট্রপি অ্যাকচুয়ালি কম্প্রাইজেস অফ টু ফ্যাক্টরস, এন্ড দ্যাট আর del S system plus del S surroundings. Okay, তো del S system যেটা, এই del S সিস্টেমটাকে আমরা ম্যাথ করার সময় অনেক সময় এটাকে শর্টকাট del S system, এটাকে অনেক সময় শর্টকাট del S আমরা সারাউন্ডিং লিখবো এরপরে। সো এটা আগে থেকে মেনশন করে দিলাম কারণ যাদের মধ্যে পরে বুঝতে সমস্যা না হয়। ওকে, তো আমরা এটা লিখি এখন। এবার আমরা যদি দেখি যে টোটাল এনট্রপি যেটা, সেটা হচ্ছে যে আমরা বলতে পারছি সেটা হচ্ছে যে সিস্টেমের এনট্রপির সামেশন। ওকে, তো এটাকে আমরা আবার অনেক সময় এইভাবে যদি আমরা লিখি যে ডেল এস টোটাল হচ্ছে, তার মানে কি চেঞ্জ ইন এনট্রপি অফ দ্য সিস্টেম প্লাস চেঞ্জ, তো ডেল এস টোটাল আমরা যদি টোটাল চেঞ্জ বা টোটাল এনট্রপি চেঞ্জ, তো যেহেতু ডেল্টা সাইন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য চেঞ্জ, so delta S total মানে total entropy change is actually the sum of the entropy change of the system and the sum of the entropy change of the surroundings. Okay, তো এখন আমরা যদি দেখি যে তো কোন একটা সিস্টেমে কোন একটা প্রসেস যদি স্পন্টেনিয়াস হতে হয়, তাহলে for spontaneous process del S total must be positive. ওকে, এখন আমরা এর ক্যালকুলেশনও দেখব। তো এখন আমরা দেখি যে del S total তো আমরা দেখলাম, del S total del S সিস্টেম এবং del S সারাউন্ডিং ডিপেন্ড করে। তাহলে এখন এখানে আবার আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা del S সিস্টেম কিভাবে ক্যালকুলেট করব। del S সিস্টেম ক্যালকুলেট করার ওয়ে হচ্ছে sum of the entropies of the products, this sign represents sum, and minus sum of the entropies of the reactants. আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা যেটা বলতে পারি তাহলে যে এখানে del S সিস্টেম হচ্ছে কি, del S সিস্টেম হচ্ছে sum of the entropy of the products minus sum of the entropy of the reactants। আর del S surroundings কিভাবে বের করতে হয়, del S surroundings এর জন্য ফর্মুলা হচ্ছে minus delta H divided by T. There is already a minus sign. Okay, এখন যদি delta H পজিটিভ বা নেগেটিভ যেটাই হতে পারে সেজন্য তখন তার ভ্যালু বসানো হবে, এখানেও পজিটিভ বা নেগেটিভ বসাতে হবে। তো এখানে অলরেডি একটা নেগেটিভ সাইন আছে। তো delta H represents the enthalpy change and T is the absolute zero temperature। তার মানে যে টেম্পারেচারটা দেওয়া থাকবে সেই টেম্পারেচারটা তোমাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে।
ওকে, তো আমরা এখন একটা ক্যালকুলেশন দেখি। মনে করো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সলিড thermally decomposes, okay, calcium oxide and carbon dioxide gas. Okay, আমরা এখন সিস্টেমের এনট্রপি যদি বের করতে হয় তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে তোমার del S system equal to sum of the entropy of the product minus sum of the entropy of the reactants. ওকে, তাহলে এই রিঅ্যাকশন যদি আমরা দেখি তাহলে প্রোডাক্টের এনট্রপি মাইনাস রিঅ্যাকট্যান্ট এনট্রপি, তাহলে প্রোডাক্ট কি আছে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড, এবং এদের এনট্রপির যে ভ্যালু গুলো দ্যাট উইল বি গিভেন ইন ইওর ডাটা বুকলেট অথবা কোশ্চেনে মেনশন করা থাকবে। তাহলে আমরা যদি এখন ডাটা বুকলেটের ভ্যালু গুলো নিই তাহলে যেটা দেখবো যে ক্যালসিয়াম অক্সাইডের, তো এখানে যে প্রোডাক্টের জন্য ক্যালসিয়াম অক্সাইডের তোমার হচ্ছে এনট্রপি হচ্ছে 39.7, তারপরে হচ্ছে প্লাস কার্বন ডাই অক্সাইডের জন্য 213.6। ওকে, এটা হচ্ছে প্রোডাক্টের এনট্রপি সামেশন মাইনাস ক্যালসিয়াম কার্বনেটের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 92.9। তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কি, ওকে, প্লাস 160.4 জুল পার কেলভিন পার মোল। ওকে, তো আরেকটা জিনিস সেটা আমরা যখন ডেল্টা এইচ ইউজ করি, তো ডেল্টা এইচ এর ভ্যালু গুলো অফটেন গিভেন ইন কিলোজুল পার মোল। তো এনট্রপির ক্যালকুলেশন আপনারা ইউজ করবেন তখন ডেল্টা এইচ এর ভ্যালুটাকে অবভিয়াসলি কিলোজুল পার মোল থেকে জুল পার মোলে নিয়ে কাজ করতে হবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, তো আরেকটা রিঅ্যাকশন আমরা দেখি, তাহলে এখানে কথা হচ্ছে যে ডেল্টা সিস্টেম পজিটিভ। ওকে, তার মানে এইটাই না যে এটা স্পন্টেনিয়াস। ওকে, উই নো যে এটাকে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন না, কারণ এটাকে কন্টিনিউয়াস হিটিং এর দরকার পড়ে। তো ডেল্টা সিস্টেম পজিটিভ মানেই হচ্ছে যে তোমার এই স্পন্টেনিয়াস প্রসেস হবে, ব্যাপারটা এমন না। আমাদের আসলে এটা স্পন্টেনিয়াস কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য ডেল্টা সারাউন্ডিংটাও বের করাটা দরকার পড়তো, এবং আমরা ডেল্টা সিস্টেম প্লাস ডেল্টা সারাউন্ডিং দুইটা টোটাল করার পর যদি ডেলএস টোটালটা পজিটিভ আসে তাহলেই স্পন্টেনিয়াস আমি বলতে পারতাম। অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে তা হবে না, এটা টোটালটা নেগেটিভ আসবে সিন্স ইটস নট স্পন্টেনিয়াস। বুঝছেন, এখানে সব 1:1 রেশিওতে ছিল। এখন আমরা আরেকটা एग्जांपल দেখি। মনে করা হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, অ্যামোনিয়ার যে প্রোডাকশনটা, তো অ্যামোনিয়ার প্রোডাকশনে আমরা যদি দেখি 2NH3 গ্যাস। ওকে, তাহলে এখানে আমরা যদি সিস্টেমের এনট্রপি বের করতে চাই তাহলে ডেল্টা এস সিস্টেম ইজ ইকুয়াল টু আমরা জানি যে সাম অফ দ্য এনট্রপি অফ দ্য প্রোডাক্ট মাইনাস সাম অফ দ্য এনট্রপি অফ দ্য রিঅ্যাকট্যান্টস। তাহলে আমাদের এখানে প্রোডাক্ট কি অ্যামোনিয়া, বাট এটাও আধারে কত মোল, তাহলে প্রোডাক্ট শুধু যেহেতু অ্যামোনিয়া তাহলে 2 ইনটু অ্যামোনিয়ার জন্য যে এনট্রপি, অ্যামোনিয়ার এনট্রপি হচ্ছে তোমার 192.3। ওকে, এটা হচ্ছে আমার প্রোডাক্টের মাইনাস রিঅ্যাকট্যান্টের। তাহলে রিঅ্যাকট্যান্ট যদি আমরা যদি করি তাহলে হচ্ছে নাইট্রোজেনের জন্য তোমার হচ্ছে যে এনট্রপি, নাইট্রোজেনের এনট্রপি হচ্ছে 192.6। ওকে, মাইনাস প্লাস এখন 3 মোলস অফ হাইড্রোজেন, তাহলে 3 ইনটু হাইড্রোজেনের ফর ইচ মোল অফ হাইড্রোজেন এনট্রপি হচ্ছে 130.6। তো 130.6 বসানোর পর ক্যালকুলেট করলে যেটা আসবে মাইনাস 198.8 জুল পার কেলভিন পার মোল। তো এই রিঅ্যাকশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই রিঅ্যাকশনে কিন্তু সিস্টেমের এনট্রপি নেগেটিভ আসছে, বাট আমরা এই রিঅ্যাকশনটা কিন্তু আবার নাইট্রোজেন হাইড্রোজেন কিন্তু আমরা জানি যে হতেও পারে, রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসলি হতে পারে, তো সব সময়ের জন্য না। তো এখন তার মানে এখানে আমরা যে ডেল্টা এস নেগেটিভ দেখি এটা বলতে পারবো না যে আসলে এখানে যে টোটাল এনট্রপি এটা স্পন্টেনিয়াস কিনা, আমাদের টোটাল এনট্রপি বের করতে হবে। ওকে, এবার আমরা যে সারাউন্ডিং এর এনট্রপির যে চেঞ্জটার ফর্মুলাটা দেখেছিলাম যে ডেল্টা এস সারাউন্ডিংস ইজ ইকুয়াল টু মাইনাস, অলরেডি একটা মাইনাস সাইন থাকে, ডেল্টা এইচ বাই টি। তো এখন এখানে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে দেখো ফর exothermic reaction, দেখো for exothermic reaction delta H is already negative. So delta H যদি নেগেটিভ হয়, if this one is negative, already একটা নেগেটিভ সাইন আছে, তাহলে সেই ক্ষেত্রে ডেল্টা S surroundings কি হবে পজিটিভ। ওকে, and for endothermic reaction আমরা জানি ডেল্টা H হচ্ছে কি পজিটিভ। তো ডেল্টা H পজিটিভ যদি হয় তো সেই ক্ষেত্রে
ডেল্টা এস সারাউন্ডিংস কি হবে নেগেটিভ, কারণ কি অলরেডি এখানে নেগেটিভ সাইন ছিল, নেগেটিভ ইন্টু পজিটিভ নেগেটিভ আসছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য দেখো এই এক্সপ্লেনেশনেরও এটার পেছনে এক্সপ্লেনেশন আছে যে ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন delta S surrounding, that means the entropic change of the surrounding is positive, positive মানে কি বাড়ছে, আর for endothermic reaction surrounding এর entropy change টা নেগেটিভ মানে surrounding entropy কমছে। এখন এই যে কেন সারাউন্ডিং এনট্রপি এক্ষেত্রে বাড়ছে, দেখো exothermic reaction এ energy is given out from the system and the energy goes to the surroundings, তার মানে সারাউন্ডিং এর মধ্যে এনার্জি ট্রান্সফার হচ্ছে, তো সারাউন্ডিং এর মধ্যে এনার্জির কোয়ান্টার নাম্বার বেড়ে যাচ্ছে, সো নাম্বার অফ ওয়েজ অফ ডিসঅর্ডার অর র্যান্ডমনেস বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন যে এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য কি হচ্ছে, ইন অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন এনার্জি ইজ গিভেন আউট ফ্রম দ্য সিস্টেম টু দ্য সারাউন্ডিং। আচ্ছা, সারাউন্ডিং এ যদি এনার্জি গিভেন আউট হচ্ছে, সারাউন্ডিং এ যায়, তার মানে সারাউন্ডিং এ এনার্জির কোয়ান্টা নাম্বার অফ কোয়ান্টা তোমার হচ্ছে বাড়ছে, তো এনার্জির কোয়ান্টা বাড়া মানে সেখানে র্যান্ডমনেস বা ডিসঅর্ডার হওয়ার ওয়েজও বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এক্সোথার্মিক রিঅ্যাকশনে তোমার সারাউন্ডিং এনট্রপি ইনক্রিজ করে। এবার আসো এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কেন সারাউন্ডিং এনট্রপি নেগেটিভ বা ডিক্রিজ করছে। আচ্ছা ওকে, যে এন্ডোথার্মিক ইন অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন এনার্জি ইজ টেকেন ইন টু দ্য সিস্টেম ফ্রম দ্য সারাউন্ডিং, তাহলে সারাউন্ডিং থেকে এনার্জি নিচ্ছে, তো সারাউন্ডিং এনার্জির কোয়ান্টা কমে যাচ্ছে, সো ওয়েজ অফ বিং অ্যারেঞ্জড তোমার হচ্ছে এনার্জি কোয়ান্টা গুলো ডিসঅর্ডার হওয়ার বা অ্যারেঞ্জ হওয়ার ওয়েও কমে যাচ্ছে, র্যান্ডমনেস কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই সারাউন্ডিং এনট্রপি ডিক্রিজ করছে। ওকে, আমরা এবার একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে তোমার ধরো এই রিঅ্যাকশন আমরা যদি দেখি, হাইড্রোজেন ওয়াটারের ফরমেশন, 1 mole of water যেমন ফরমেশন দেখি, হাইড্রোজেন প্লাস O2 সরি H2O লিকুইড, ডেল্টা H হচ্ছে তোমার মাইনাস 286 কিলোজুল পার মোল। ওকে, তাহলে এইটার জন্য যদি আমাকে সারাউন্ডিং এনট্রপি এবং যদি if the reaction is carried out, okay, and the reaction is carried out at standard condition, standard condition তার মানে হচ্ছে T হচ্ছে কত 298 কেলভিন, 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন স্ট্যান্ডার্ড কন্ডিশন যদি করা হয়, তাহলে আমরা সেখানে ডেল্টা এস সারাউন্ডিং, এখানে তুমি চাইলে স্ট্যান্ডার্ড সাইজ দিতে পারো, না দিলেও সমস্যা নেই, তাহলে আমার এখানে যেটা আসবে, সরি আগে একটা মাইনাস সাইন, ডেল্টা এইচ বাই টি, তাহলে মাইনাস, ওকে, ডেল্টা এইচ, তো ডেল্টা এইচ বাই টি আমরা জানি এনট্রপির যে ইউনিট সেটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল, সো এখানে কিন্তু আমরা যদি দেখি ডেল্টা এইচ এর যে ভ্যালুটা সেটা কিন্তু কিলোজুল পার মোলে দেওয়া আছে, সো এটাকে কখনোই নেভার ফরগেট টু কনভার্ট ইনটু জুল। ওকে, সো অ্যাগেইন অ্যানাদার মাইনাস, মাইনাস 286 ইনটু 1000 জুল ডিভাইড বাই 298, সো ওভারঅল যেটা এনট্রপি চেঞ্জ যেটা আসবে সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে তোমার প্লাস 960 জুল পার কেলভিন পার মোল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই রিঅ্যাকশনের জন্য সারাউন্ডিং এনট্রপি চেঞ্জ। এখন দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডেল্টা এর সারাউন্ডিং হচ্ছে কি তোমার পজিটিভ পেয়েছি, again the reaction is exothermic, so for all exothermic reaction delta surrounding will always be positive. ওকে, এবার আমরা একটা রিঅ্যাকশনের জন্য টোটাল এনট্রপি চেঞ্জ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখি। ধরো একটা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার জন্য যেটা দেওয়া আছে H2 সরি গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি H2O লিকুইড, তাহলে এখান থেকে আমরা ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস 86 কিলোজুল পার মোল। ওকে, এখন এই রিঅ্যাকশনের জন্য আমরা যদি ডেল্টা এস টোটাল বের করতে চাই, তাহলে যেটা জানি ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু কি ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। এখন ডেল্টা এস সিস্টেমের জন্য আবার আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, এখানে আমরা যেটা জানি ডেল্টা সিস্টেম হচ্ছে সাম অফ দা এনট্রপি অফ দা
products minus sum of the entropy of the reactants। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা, তারপরে হচ্ছে প্লাস ডেল্টা সারাউন্ডিং, দ্যাট মিনস এখানে আমাদের अगेन মাইনাস ডেল্টা এইচ বাই টি। তো আমরা এখানে প্রোডাক্টের জন্য, তো প্রোডাক্টের জন্য যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন সাম অফ দ্য এনথ্যালপি প্রোডাক্ট ওয়াটার। তো ওয়াটারের জন্য আমাদের যে এনট্রপি চেঞ্জ, তো ওয়াটারের জন্য এনট্রপি চেঞ্জ হচ্ছে আমাদের 69.9। ওকে, মাইনাস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে প্রোডাক্ট। ওকে, স্যার প্রোডাক্টেরটা আমরা লিখলাম, এবার রিঅ্যাক্টেন্ট। রিঅ্যাক্টেন্ট জন্য হাইড্রোজেনের এনট্রপি প্লাস ওয়াটার অক্সিজেনের এনট্রপি। তো হাইড্রোজেনের এনট্রপির জন্য আমরা যেটা এখানে করতে পারি, সরি এখানে যদি আমি একটা থার্ড ব্র্যাকেট ইউজ করি, ওকে, তাহলে থার্ড ব্র্যাকেট মাইনাস এখানে আমরা যেটা একটা বা সেকেন্ড ব্র্যাকেট অবভিয়াসলি আমরা করতে পারতাম, প্রবলেম ছিল না। ওকে, সেকেন্ড ব্র্যাকেটই রাখি, তাহলে এখানে যেটা বলতে পারছি সেকেন্ড ব্র্যাকেট এটা মাইনাস। ওকে, তো হাইড্রোজেনের এনট্রপি, তো হাইড্রোজেনের এনট্রপি হচ্ছে 130.6 প্লাস হচ্ছে অক্সিজেনের জন্য এনট্রপি, বাট এখানে হাফ মোল অক্সিজেন, সো এখানে একটা হাফ দিতে হবে, এবং অক্সিজেনের জন্য তোমার হচ্ছে এনট্রপি হচ্ছে আমরা 205। ওকে, দিস ইজ দ্য এনট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম। ওকে, তারপর আমরা যদি এখানে এটা অলরেডি আমরা আগের ইয়েতে বের করে রেখেছি, তো এখানে আমরা যদি বসাই তাহলে হচ্ছে অলরেডি মাইনাস, তাহলে মাইনাস এখান থেকে হচ্ছে 286 ইন্টু হচ্ছে 1298। তো তুমি যদি ক্যালকুলেট করো তাহলে সব এক টোটাল ক্যালকুলেট করলে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে +796.8 জুল পার কেলভিন per mole. So the total entropy is positive and the reaction is spontaneous. Okay, এবার আমরা তাহলে এখন এখানে যদি আমরা একটা জিনিস দেখি, তাহলে আমরা যদি এটাকে আলাদা করে বের করতাম, দেখো আলাদা করে বের করলে আমরা যে সিস্টেমের জন্য যে এনট্রপি চেঞ্জটা আমরা পেতাম হচ্ছে -163.2। ওকে, আর এটার জন্য আমরা যেটা পেতাম সেটা হচ্ছে সারাউন্ডিং অলরেডি আমরা একটু দেখেছি 960। তো তার মানেটা কি? তার মানে সিস্টেমের এনট্রপি চেঞ্জ নেগেটিভ হওয়ার পরেও টোটাল এনট্রপি চেঞ্জ পজিটিভ এসেছে, তার মানে হচ্ছে প্রসেসটা স্পন্টেনিয়াস। তো এখানে মাথা রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফর আ প্রসেস অর রিঅ্যাকশন টু বি স্পন্টেনিয়াস del S total must be positive। তো del S total must be positive, এইটা পজিটিভ হওয়ার জন্য কি কি কন্ডিশন দেখতে পারি, যে আমার del S total পজিটিভ তখনই হবে যদি del S সিস্টেমও পজিটিভ হয়, del S সারাউন্ডিংও পজিটিভ হয়, গেল একটা। এখন del S সিস্টেম পজিটিভ না হলেও del S total পজিটিভ হতে পারে যদি del S সারাউন্ডিং এর ম্যাগনিটিউড del S সিস্টেমের ম্যাগনিটিউডের থেকে বেশি হয়। মানে যেমন এইখানে আমরা দেখলাম যে এইটা ওভারঅল এই ম্যাগনিটিউডটা তোমার del S সিস্টেমের ম্যাগনিটিউড থেকে বেশি হওয়ার কারণে ওভারঅল কি চলে আসে, পজিটিভ চলে আসে। আবার এমন হতে পারে কোনো ক্ষেত্রে যে del S সিস্টেম পজিটিভ বা del S সারাউন্ডিং নেগেটিভ, সেই ক্ষেত্রে del S টোটাল পজিটিভ হতে পারে যদি del S সিস্টেমের ম্যাগনিটিউডটা del S সারাউন্ডিং এর ম্যাগনিটিউডের থেকে বেশি হয়। মানে সোজা কথা, যে কারণে যেভাবে del S টোটাল পজিটিভ আসে সেই ক্ষেত্রেই তোমার হচ্ছে টোটাল এনট্রপি চেঞ্জ পজিটিভ হওয়া মানে ওই রিঅ্যাকশন ওই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। ওকে, নাও আমরা thermodynamic stability and kinetic stability। ওকে, thermodynamic stability and kinetic stability আমরা দেখি, তাহলে ধর একটা রিঅ্যাকশন যেটা আমরা চিন্তা করি, মিথেন গ্যাস প্লাস 2O2 গ্যাস। সো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি CO2 গ্যাস প্লাস হচ্ছে তোমার 2H2O লিকুইড। সো এই রিঅ্যাকশনের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি ডেল্টা H হচ্ছে -893.3 এখন কিলোজুল পার মোল, এবং del S টোটাল হচ্ছে তোমার +2.95 জুল, সরি কিলোজুল হচ্ছে
কিলোজুল, সরি এটা হচ্ছে জুল বা কিলোজুল পার কেলভিন পার মোল। ওকে, তাহলে দেখো এই রিঅ্যাকশনটা এক্সোথার্মিক এবং ডেল এস টোটালটা কিন্তু পজিটিভ। ডেল এস টোটালটা পজিটিভ, তার মানেটা কি? তার মানে যেহেতু ডেল এস টোটাল পজিটিভ, অবভিয়াসলি দ্য রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস। তো রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস, কিন্তু আমি যদি মিথেন নরমালি রেখে দিই অক্সিজেনের সাথে মিক্স করে, will the reaction occur? No. You have to place a flame or you have to ignite the methane first. Once you have started the reaction, it goes on its own. Okay, it goes on of its own, that means spontaneously হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু ডেল্টা এইচ নেগেটিভ, তার মানেটা কি? এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য we have already learned that in S chemistry যে for exothermic reaction আমরা products are energetically or আমরা বলতে পারি যে products are thermodynamically or energetically more stable than the reactants। কারণ কি? কারণ ডেল্টা এইচ নেগেটিভ, মানে এনার্জি সে রিলিজ করে দিচ্ছে সারাউন্ডিং এ, রিলিজ করে প্রোডাক্ট হচ্ছে, তার মানে প্রোডাক্টের মধ্যে রিমেইনিং এনার্জি রিঅ্যাক্টেন্টের থেকে কম। তো প্রোডাক্টের মধ্যে যদি এনার্জি কম থাকে রিঅ্যাক্টেন্ট থেকে, তার মানে যার এনার্জি যত কম সে তত বেশি স্টেবল। সো প্রোডাক্টস আর এনার্জেটিক্যালি মোর স্টেবল দ্যান দ্য রিঅ্যাক্টেন্ট। সো থার্মোডাইনামিক্যালি এই রিঅ্যাকশনটা ফিজিবল, থার্মোডাইনামিক্যালি ফিজিবল, বাট তারপরেও রিঅ্যাকশনটা শুরু হয় নাই, কারণ কি ফার্স্ট হ্যাভ টু ওভারকাম দ্য অ্যাক্টিভেশন এনার্জি। এবং তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানে এর রিঅ্যাকশনটা এমনি এমনি হয়ে যাচ্ছে না, বিকজ ইট হ্যাজ অ্যানাদার সর্ট অফ স্টেবিলিটি, দ্যাট ইজ দ্য কাইনেটিক স্টেবিলিটি। সো ফর reaction where the products, the reactants are kinetically stable, you have to first disturb the kinetic stability, and once you have done that, the reaction occurs spontaneously. Okay, এবার আমরা একটা দেখি, why does water freeze? Okay, তো ফার্স্ট কথা হচ্ছে ওয়াটার ফ্রিজ করার জন্য আমরা জানি যে যদি যে কোনো প্রসেসের জন্য ডেল এস টোটাল পজিটিভ হতে হবে। তো আমরা ধরো ফার্স্ট আমরা যেটা বলতে পারি তোমার হচ্ছে যে যখন আইস, ওকে, আইস যখন আছে, তো আইসের জন্য আমরা আর হচ্ছে যখন ওয়াটার, সরি এটা হচ্ছে তোমার ওয়াটার লিকুইড এন্ড এটা হচ্ছে সলিড আইস। তো আইসের জন্য আমরা যেটা অলরেডি দেখেছি যে যেটা সলিড স্টেটে আছে এর এনট্রপিটা ওয়াটারের থেকে লোয়ার, তার মানে আমরা বলতে পারি আইসের এনট্রপি হচ্ছে মোর নেগেটিভ অর লেস পজিটিভ দ্যান দ্যাট অফ লিকুইড ওয়াটার। ওকে, এখন আমরা দেখি যে আইস, দেখো আমরা জানি আইস কোন টেম্পারেচারে, ধরো দুটো টেম্পারেচার কনসিডার করি, একটা হচ্ছে তোমার at -5 ডিগ্রি সেলসিয়াস and at +5 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা এখানে এটা দেখে অলরেডি বলতে পারো যে হ্যাঁ আইস -5 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ করবে, বাট +5 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ কখনোই করবে না। আচ্ছা, তার মানে +5 ডিগ্রি সেলসিয়াসে এটা প্রসেস স্পন্টেনিয়াস না। ওকে, তার মানেটা কি? তার মানে আমাকে এখানে আসলে যেটা হয় at +5 degree Celsius the total entropy change is actually negative, that's why it doesn't occur spontaneously, but at -5 degree Celsius the total entropy change of the process is positive, that's why I freezes at -5 degree Celsius. ওকে, ক্যালকুলেট যদি আমরা করি তাহলে দেখো আমরা ক্যালকুলেট যদি করি তাহলে সেটা হচ্ছে প্রথমে এখানে আইসের জন্য আমরা H2O, ওকে, প্রসেসটা কি হচ্ছে আমাদের প্রসেসটা যদি আমরা লিখি তাহলে এখানে লিখতে পারছি তোমার হচ্ছে H2O লিকুইড থেকে এখানে হবে কি H2O সলিড। ওকে, তাহলে এখন যেটা এনট্রপির যে ভ্যালুগুলো দেওয়া আছে এটা হচ্ছে তোমার এনট্রপি হচ্ছে আমরা যেটা বলতে পারি এনট্রপি ফর ওয়াটার হচ্ছে তোমার ভ্যালু হচ্ছে 69.9 and entropy for ice হচ্ছে তোমার 47.9 জুল পার কেলভিন পার মোল। তো আমরা এখন যদি এখানে এটার জন্য যদি বের করতে পারি ডেল এস সিস্টেম, ওকে, ডেল এস সিস্টেম তাহলে কি হচ্ছে? ডেল এস সিস্টেম মানে হচ্ছে সাম অফ দ্য এনট্রপি অফ দ্য প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, দ্যাট মিন্স এটা মাইনাস এটা, তার মানে হচ্ছে 47.9 মাইনাস হচ্ছে তোমার 69.9, তাহলে আমরা কত পেলাম?
আমরা পেলাম হচ্ছে -22। ওকে, এবার আমরা যদি দেখি ডেল্টা এস সারাউন্ডিং, তাহলে মাইনাস ডেল এইচ বাই টি। ওকে, তো মাইনাস ডেল এইচ বাই টি, তাহলে এই রিঅ্যাকশনের জন্য তোমার হচ্ছে ওকে, এটার জন্য এনথালপি চেঞ্জ দেওয়া আছে, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হচ্ছে তোমার 6010 জুল পার মোল অলরেডি দেওয়া আছে ডেল্টা এইচ। ওকে, অবভিয়াসলি এটা এক্সোথার্মিক প্রসেস, কারণ ওয়াটার থেকে আইস হচ্ছে, অবভিয়াসলি সে হিট লুজ করে আইস হচ্ছে। এখন আমরা যদি এখানে বসাই -6010 ডিভাইড বাই হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস, তো -5 ডিগ্রি সেলসিয়াস আমরা যদি কেলভিনে কনভার্ট করি, তাহলে আমার যেটা আসছে তোমার হচ্ছে, আমরা যেটা বলতে পারি তোমার -5 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে কত 268। ওকে, তো ফাইনালি যে রেজাল্ট দাঁড়াচ্ছে সেই রেজাল্টটা হচ্ছে আমার আসছে হচ্ছে +2.4। ওকে, তাহলে আমি যদি ডেল এস টোটাল বের করি, তাহলে ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিং মানে -22 প্লাস অফ +22.4, তার মানে কত আসছে +0.4। টোটাল এনট্রপি চেঞ্জ কি আসলো? টোটাল এনট্রপি চেঞ্জ আসলো হচ্ছে তোমার পজিটিভ, তার মানে স্পন্টেনিয়াস, এটা ফিজিবল। এখন আমরা যদি এখানে +5 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখি, দেখো +5 ডিগ্রি সেলসিয়াসে এই যে ডেল্টা সিস্টেম তো অবভিয়াসলি সেম, এটার জন্য একই আসছে। এখন তখন শুধু আমরা যদি ডেল্টা এস সারাউন্ডিং বের করি, তাহলে ডেল্টা এস মাইনাস অফ ওকে -6010 সারাউন্ডিং এর জন্য যেটা আসবে 268 এর জায়গায় +5 ডিগ্রি সেলসিয়াস, সো +5 কেলভিনে কনভার্ট করলে 273 + 5 278। ওকে, তখন যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার +21.6। ওকে, তাহলে আমরা যদি এখানে ডেল্টা এস টোটাল করি, তাহলে হচ্ছে ডেল্টা এস টোটাল হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস, কারণ ডেল্টা এস সিস্টেম প্লাস হচ্ছে 21.6 ডেল্টা এস সারাউন্ডিং, তাহলে ওভারঅল কি দাঁড়ালো? ওভারঅল যেটা দাঁড়ালো হচ্ছে -0.4, তার মানে টোটাল এনট্রপি চেঞ্জ হচ্ছে নেগেটিভ। তো +5 ডিগ্রি সেলসিয়াসে দিস প্রসেস ইজ নট ফিজিবল। ওকে, তাহলে আমরা যেটা বলতে পারি যে আমরা +5 ডিগ্রি সেলসিয়াসে কখনোই আইস ওয়াটারকে ফ্রিজ করতে পারছি না। এবার আমরা রিঅ্যাকশনস ইনভলভিং চেঞ্জ অফ স্টেট। ওকে, তাহলে এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে তোমার এনট্রপি অফ সলিড ফর আ পার্টিকুলার সাবস্টেন্স, যেকোনো পার্টিকুলার সাবস্টেন্সের সলিডের এনট্রপি থেকে আমরা জানি লিকুইডের এনট্রপি বেশি এবং তার থেকে আবার গ্যাসের এনট্রপি আরো বেশি। তার মানে যখন সলিড থেকে লিকুইড হয় তখন এনট্রপি ইনক্রিজ করে, আর গ্যাস হলে তখন এনট্রপি আরো বেশি ইনক্রিজ করে। এখন আমরা একটা রিঅ্যাকশন যদি কনসিডার করি, দেখো সেটা হচ্ছে আমরা ইথানোয়িক অ্যাসিড C3COOH, ইথানোয়িক অ্যাসিডের সাথে হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেটের যদি আমরা রিঅ্যাকশন দেখি NH4 2CO3 সলিড। ওকে, তো এই রিঅ্যাকশন যে প্রোডাক্ট ফর্ম করছে, তো প্রোডাক্ট কি ফর্ম করছে? তো CH3COO NH4 অ্যামোনিয়াম ইথানয়েট aqueous plus H2O liquid plus carbon dioxide gas. Okay, and this is an endothermic reaction. So endothermic reaction হওয়ার পরেও কিন্তু আমরা যখন তুমি ইথানিক অ্যাসিড আর অ্যামোনিয়াম কার্বনেটকে মিক্স করছো, ইথানিক অ্যাসিডের সলিউশনের সাথে, বা তুমি হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট মিক্স করছো, তখন টেম্পারেচার ফলস কনসিডারেবলি। তো টেম্পারেচার ফল করছে, তার মানে রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক, বাট এন্ডোথার্মিক হওয়ার পরও তুমি দেখবে হচ্ছে র্যাপিডলি গ্যাস বের হচ্ছে, এফারভেসেন্স। তার মানে এটা কি? র্যাপিড, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে উইদাউট কন্টিনিউয়াস ইন্টারভেনশন, দ্য রিঅ্যাকশন ইজ গোয়িং অন স্পন্টেনিয়াসলি। তো এখন ডেল্টা এইচ পজিটিভ। ওকে, তো ডেল্টা এইচ আমরা মাত্র একটু আগে শিখেছি, ডেল্টা এইচ পজিটিভ হওয়া মানে সারাউন্ডিং এর এনট্রপি ডিক্রিজ করেছে। তো সারাউন্ডিং এর এনট্রপি ডিক্রিজ করার পরও দেখো আমরা যেটা বলতে পারি ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। ওকে, যেহেতু এখানে তোমার হচ্ছে ডেল্টা এইচটা পজিটিভ, ডেল্টা এইচ পজিটিভ হওয়ার কারণে সারাউন্ডিং এর এনট্রপি এটা কি হয়ে গেছে? এটা নেগেটিভ হয়ে গেছে। তার মানে এটা নেগেটিভ হয়েছে, তারপরেও এটা স্পন্টেনিয়াসলি হচ্ছে, তার মানে ডেল্টা এস টোটালটা পজিটিভ,
সো ডেল্টা সিস্টেমের ম্যাগনিটিউড ডেল্টা সারাউন্ডিং এর ম্যাগনিটিউড থেকেও বেশি, যেটা এটাকে আউটওয়ে করছে, দ্যাটস ওয়াই টোটাল এনট্রপি চেঞ্জ পজিটিভ আসে। এটার কারণটা কি দেখো, এখানে যদি দেখি, দেখো দুইটা কারণ এখানে আমরা দেখতে পারি। এক হচ্ছে এখানে ফার্স্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে গ্যাস ফর্ম করছে কার্বন ডাই অক্সাইড, যার আর আমরা জানি যে এখানে অ্যাকুয়াস ছিল তোমার হচ্ছে অ্যাকুয়াস সলিউশন আর সলিড ফর্ম থেকে এখানে অ্যাকুয়াস সলিউশন লিকুইড এন্ড গ্যাস ফর্ম করার কারণে এই যে বিকজ অফ দ্য ফর্মেশন অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস এনট্রপি অনেক বেশি ইনক্রিজ করেছে, আমরা সিস্টেমের এনট্রপি বেশি ইনক্রিজ করেছে, দ্যাটস ওভারঅল টোটাল এনট্রপি চেঞ্জটা পজিটিভ আসে এবং এটা স্পন্টেনিয়াসলি হচ্ছে। তো যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে গ্যাসের এনট্রপি সলিড বা লিকুইডের থেকেও বেশি। এরপর আমরা যদি আরেকটা রিঅ্যাকশন কনসিডার করি, ধরো ম্যাগনেসিয়াম, আরেকটা জিনিস যেটা মেনশন করা দরকার ছিল, এক হচ্ছে এখানে গ্যাস ফর্ম করেছে এর জন্য এনট্রপি ইনক্রিজ করেছেই। আরেকটা ইম্পর্টেন্ট রিজন সেটা হচ্ছে এখানে 2 + 1 টোটাল কত 3 মোল, 2 + 1 + 1 এখানে কত হলো 4 মোল। তার মানে যদি মোর নাম্বার অফ পার্টিকেলস ফর্ম করে তাহলে মোর ওয়েজ অফ বিং অ্যারেঞ্জড, দেয়ারফর এনট্রপি ইনক্রিজ করবে সেক্ষেত্রে। তো এরপরে হচ্ছে আমরা তো সেক্ষেত্রে এটা হচ্ছে এই এনট্রপি ইনক্রিজ করছে কার সিস্টেমের এনট্রপি। তার মানে যদি বেশি মলিকিউল ফর্ম করে, বেশি মলিকিউল ফর্ম করা মানে হচ্ছে রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট সাইডে বেশি মলিকিউল থাকে বা বেশি নাম্বার অফ পার্টিকেল থাকে তাহলে সিস্টেমের এনট্রপি পজিটিভ হবে। আচ্ছা, আর যদি কম ফর্ম করে তাহলে সিস্টেমের এনট্রপিটা চেঞ্জটা নেগেটিভ হবে। এখন ম্যাগনেসিয়াম প্লাস O2 গ্যাস ম্যাগনেসিয়াম অক্সাইড সলিড, এই রিঅ্যাকশন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে গ্যাস থেকে সলিড হয়েছে। হ্যাঁ, আবার এখানে যে রিঅ্যাকশনটা ডেল্টা এইচটা হচ্ছে কি নেগেটিভ। তো তারপরে স্পন্টেনিয়াসলি হচ্ছে রিঅ্যাকশনটা, যদিও এখানে গ্যাস থেকে সলিড। তার মানে এই রিঅ্যাকশনে তোমার আমরা যেটা বলতে পারি এই সিস্টেমের এনট্রপি, যেহেতু গ্যাস থেকে সলিড, সিস্টেমের এনট্রপি ফল করছে, মানে টোটাল এনট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম, এনট্রপি চেঞ্জ অফ সিস্টেম এটা কি হচ্ছে নেগেটিভ। বাট সিন্স দ্য রিঅ্যাকশন এক্সোথার্মিক, এটা এত বেশি এক্সোথার্মিক হচ্ছে তার মানে সারাউন্ডিং এনট্রপি চেঞ্জ এত বেশি এইটার জন্য পজিটিভ হচ্ছে যে এই পজিটিভের ম্যাগনিটিউড এই নেগেটিভের ম্যাগনিটিউড থেকে বেশি, দ্যাটস ওয়াই ওভারঅল ডেল্টা এস টোটাল এই রিঅ্যাকশনের জন্য পজিটিভ আসছে এবং স্পন্টেনিয়াসলি অকার করছে। ওকে, এরপর আমরা আরেকটা জিনিস যেটা কনসিডার করছি সেটা হচ্ছে তোমার যে এনথালপি চেঞ্জ অফ সলিউশনের সময় যেটা হচ্ছে বা কোন আয়নিক সলিড গুলা ডিসলভ করবে। দেখো ডিসলভিং আয়নিক সলিড আমরা যদি এটা দেখি, ডিসলভিং আয়নিক সলিড, ওকে, ডিসলভিং আয়নিক সলিড। তো আমরা জানি সব আয়নিক কম্পাউন্ডস গুলাই যে সলিউবল তা না, বাট মোস্ট যে কমন, হ্যাঁ কমন আয়নিক কম্পাউন্ড গুলো সলিউবল। তো তার মানে সেখানে টোটাল এনট্রপি চেঞ্জটা পজিটিভ আসছে। আর এখানে আমরা দেখবো যে ক্ষেত্রে টোটাল এনট্রপি চেঞ্জ পজিটিভ আসে নাই ওই আয়নিক কম্পাউন্ড গুলাই হচ্ছে কি তখন সেই ক্ষেত্রে তোমার ইনসলিউবল থাকছে। আচ্ছা, এখন যখন আমরা কোন একটা আয়নিক সলিড ডিসলভ করছে দেখো, তো দুইটা জিনিস হচ্ছে। ফার্স্ট একটা হচ্ছে যেখানে আমরা বলতে পারি যে ল্যাটিস স্ট্রাকচারটা ব্রোকেন ডাউন হচ্ছে, আর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার আয়নস হাইড্রেটেড হচ্ছে। তাহলে এখানে দেখো ল্যাটিস স্ট্রাকচারটা এখন ব্রোকেন ডাউন হচ্ছে। তো ল্যাটিস স্ট্রাকচারটা ব্রেকডাউন করা মানে আমরা যেটা বলতে পারি যে ঠিক ল্যাটিস এনথালপির রিভার্স প্রসেস। তার মানে সেক্ষেত্রে এনথালপি চেঞ্জটা কি হচ্ছে তোমার এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট বাই দ্য সেম বাট হচ্ছে অপোজিট উইথ অপোজিট সাইন। এখন ল্যাটিস যখন ভাঙছে তখন একই সাথে দুইটা জিনিস হচ্ছে। দেখো when a lattice breaks down তখন এক হচ্ছে যেহেতু পার্টিকেলের নাম্বার বাড়ছে বিকজ আয়নস আর গেটিং ফ্রি, তো সেই ক্ষেত্রে এনট্রপি ইনক্রিজ করছে। আবার ল্যাটিসের ব্রেকডাউনটার ক্ষেত্রে দেখো যে পার্টিকেলের নাম্বার বেড়ে যাচ্ছে, তো আয়ন গুলা ভেঙে যাওয়া মানে কি তোমার কোন একটা কিছু ভেঙে যদি দুইটা হয় তার মানে পার্টিকেলের নাম্বার বেড়ে যাচ্ছে, সো সেখানে এনট্রপি টোটাল এনট্রপি ইনক্রিজ করছে। পাশাপাশি তোমার এখানে কিন্তু সে সিস্টেমের এনট্রপি ইনক্রিজ করছে, পাশাপাশি ল্যাটিস ভাঙার জন্য ইউ হ্যাভ টু পুট ইন এনার্জি, তোমাকে এনার্জির কোয়ান্টা দিচ্ছে, তার মানে তখন সিস্টেমের এনার্জির কোয়ান্টাও বাড়ছে। তো ওভারঅল এনট্রপি চেঞ্জটা আরো বেশি পজিটিভ হচ্ছে। বাট যখন আয়নটা হাইড্রেটেড হচ্ছে
তখন কি হচ্ছে, যখন আয়নটা হাইড্রেটেড হচ্ছে তখন ওয়াটার মলিকিউল গুলো আরো বেশি অর্গানাইজড ওয়েতে, আরো বেশি অর্ডারলি তোমার হচ্ছে অ্যারেঞ্জড হচ্ছে আয়নগুলোর পাশে। তার মানে সেক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে তোমার ওয়েজ অফ তোমার হচ্ছে বিং ডিসঅর্ডার বা ডিসঅর্ডারের মেজারটা কমে আসছে। পাশাপাশি আরেকটা জিনিস যে যখন আয়নগুলো হাইড্রেটেড হচ্ছে তখন তার সাথে একটা বন্ড ফর্ম করছে, ওই বন্ড ফর্মের সময় তোমার হচ্ছে সেই বন্ড ফর্মিং এক্সোথার্মিক এনার্জি রিলিজড হচ্ছে, তার মানে সেখানে এনার্জি কোয়ান্টাও কমে যায়, তার মানে এনট্রপি ডিক্রিজ করছে। সো এইটার ক্ষেত্রে আমরা যেটা বলছি এনট্রপি অফ দ্য সিস্টেম ইনক্রিজ করে, আর এটার ক্ষেত্রে ডেল্টা এস সিস্টেম, আর এটার জন্য আমরা যেটা বলছি ডেল্টা এস সিস্টেম কি করছে, ডিক্রিজ করছে। এখন ডিপেন্ড করবে যে সলিডটা ডিসলভ করবে কিনা, যে যদি ডেল্টা সিস্টেম যদি এর ম্যাগনিটিউড যদি ডেল্টা এস সিস্টেম এই হাইড্রেটেড সময় যেটা হচ্ছে তার থেকেও বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওভারঅল ডেল্টা এস টোটালটা পজিটিভ আসবে, সো আয়নিক সলিডটা ডিসলভ করবে। তো এখন সেই ক্ষেত্রে আমরা যদি একটা রিঅ্যাকশনের কথা চিন্তা করি, দেখো আমরা যে ইকুয়েশনটা দেখি, ডেল এস টোটাল আমরা এই প্রসেসের জন্য লিখতে পারি, সেটা হচ্ছে ডেল এস টোটাল ইজ ইকুয়াল টু কি, আমরা জানি যেটা, সেটা হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। ওকে, এখন এখানে আমরা এটাকে ফার্দার লিখি ডেল্টা এস সিস্টেম প্লাস এখানে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ডেল্টা এইচ বাই টি, and in this case যেহেতু ডিসলভ করছে ডেল্টা এইচ মানে হচ্ছে এনথালপি চেঞ্জ অফ সলিউশন। ওকে, তাহলে আমরা যদি এখানে বলতে পারি যে তোমার একটা সলিডের সলিবিলিটি কিসের উপর ডিপেন্ড করছে, সলিডের সলিবিলিটি ডিপেন্ড করছে হচ্ছে এনট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম, এন্ড আমরা এনট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম তারপর হচ্ছে এনট্রপি চেঞ্জ অফ দ্য, এখানে কোন একটা সলিডের সলিবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, দেখো ইজিলি মনে রাখার জন্য ইকুয়েশনটাকে রিভাইজ করো। ইকুয়েশনটা আমরা যদি দেখি তাহলে একটা এটা ওভারঅল পজিটিভ হওয়াটা ডিপেন্ড করছে, ডেল এস পজিটিভ হওয়া মানে তারা ডিসলভ করবে কিনা, তো এটা ডিপেন্ড করছে হচ্ছে সিস্টেমের এনট্রপি চেঞ্জ প্লাস enthalpy change of the solution and temperature at which it is being dissolved. ওকে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। এই জন্য কিছু সলিড আছে যারা রুম টেম্পারেচার ডিসলভ করে না, বা তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো তখন আবার ডিসলভ করে, তার মানে টেম্পারেচার এখানে একটা ফ্যাক্টর। এবং কারণ কি তুমি যখন টেম্পারেচার ইনক্রিজ করছো সিস্টেমের এনট্রপি বাড়ছে, বিকজ এনার্জি কোয়ান্টা সিস্টেমের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে। তো ওভারঅল আমরা যে জিনিসটা বলতে পারছি সেটা হচ্ছে যদি ডেল এস টোটাল পজিটিভ আসে তাহলে আয়নিক সলিডটা ডিসলভ করবে, যদি ডেল এস টোটাল পজিটিভ না হয় তাহলে আয়নিক সলিডটা ওই পার্টিকুলার টেম্পারেচারে ডিসলভ করবে না, ইনসলিবল হবে। Solubility of group 2 hydroxides, solubility of group 2 sulfates. ওকে, আমরা যেটা এস কেমিস্ট্রিতে শিখেছিলাম যে the solubility of group 2 hydroxides এটা increases down the group and solid of sulfates decreases down the group. Okay, তাহলে solubility of hydroxide down the group increase করে আর solubility of sulfate down the group decrease করে। এটার জন্য আমরা একটা টেবিল দেখি, চার্টটা আমরা তাহলে এটা ক্লিয়ার হবো।